এই ছাড়ো। না, ছাড়বো না। রনি, তুমি কিন্তু আগের থেকে অনেক ফাজিল হয়ে গেছো। কেন? আমার সাথে খেলে তুমি কি মজা পাও না? আমি তা বলি নাই, তোমার সাথে খেলতে অনেক ভালো লাগে। আর রাসেলের সাথে একটুও ভালো লাগে না। ওর সাথে খেলতে গেলে মজা পাই না। ঠিক আছে, এখন থেকে যে সময় ভাইয়া অফিসে থাকবে তখন দুজনে একসাথে খেলবো। হুম, ঠিকই বলেছো। ও তো আমার সাথে ঠিকভাবেই খেলতে পারে না। তুমি অনেক সুন্দর করে খেলতে পারো। ভাইয়া বড় হয়েছে ঠিকই, কিন্তু কিছু বুঝে না। ঠিক বলছো, ওকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে অনেক ভালো হতো। ও তো একটা হাতারাম, কিছুই বুঝে না। এতক্ষণ যাদের কথাগুলো শুনছেন তাদের হয়তো আপনারা চিনতে পারছেন। না চিনলে আমি বলি, রনি হলো আমার ছোট ভাই, আর মারিয়া আমার বউ। মারিয়ার আর আমার বিয়ে হয়েছে আজ 6 মাস হয়েছে। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। রনি এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। বাবা মা আমাদের দুই ভাইকে রেখে না ফেরার দেশে চলে গেছে। তারপর আমি রনিকে নিয়ে ঢাকায় আসি। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকলাম। তারপর রনিকে একটা কলেজে ভর্তি করে দিলাম। আমি একটা অফিসে চাকরি নিলাম। তারপর থেকে আমরা দুই ভাই সুন্দরভাবে জীবন যাপন করতে লাগলাম। আমি যে অফিসে কাজ করতাম সে অফিসে মারিয়াও আমার আগে থেকে কাজ করত। মারিয়ার সাথে কথা বলতে বলতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। তারপর একদিন তাকে বলে দিলাম, সেও রাজি হয়ে গেছে। সে বলল আমাকে নাকি যেদিন অফিসে দেখে সেদিন থেকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন যাওয়ার পর মারিয়া আমার কথা তার আব্বু আম্মুর কাছে বলে। প্রথমে তারা রাজি হয়নি, কারণ আমি এতিম ছিলাম। কিন্তু পরে মারিয়ার পাগনামি দেখে রাজি হয়ে যায়। বিয়ের পরে মারিয়াকে অফিসে চাকরি করতে দেই নাই। সুন্দরভাবে চলছিল সংসার। কিন্তু আজকে আমি অফিস বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। তারপর আমি নিজের রুমের সামনে যাওয়ার পর রনি আর মারিয়ার কথাগুলো শুনতে লাগলাম। আমি এখন ভাবতে লাগলাম, মারিয়া লাস্ট পর্যন্ত আমার ভাইয়ের সাথে ছি ছি ছি। আমার ভাবতে অবাক লাগছে, মারিয়া এত খারাপ হয়ে গেছে। আমি দাঁড়িয়ে না থেকে রুমের দরজায় টোকা দিলাম। তখন মারিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম। আমি ভিতরে ঢুকে দেখি রনির গায়ে জামা নেই, শুধু পরনে প্যান্ট ছিল। আমাকে দেখে জামা গায়ে দিল। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? বেশি না, মাত্র 5,000 টাকা হলে হবে। তুমি এত টাকা দিয়ে কি করবে? কলেজ থেকে বন্ধুদের সাথে সিলেট ঘুরতে যাব। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। ঠিক আছে ভাইয়া। বলে রুম থেকে বেরিয়ে গেল। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। আমি এখন কফি খাবো না, আমি একটু বাইরে যাব। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে আসো, আমি রান্নাঘরে যাচ্ছি। বলে মারিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলাম। বিছানার দিকে তাকিয়ে দেখি সবকিছু এলোমেলো হয়ে আছে। আমি মারিয়াকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজকে নিজের কানে যেগুলো শুনলাম এরপর থেকে ওর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি কি এমন দোষ করছিলাম যার জন্য তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে? আমি আর কোনো কিছু চিন্তা না করে বাহিরে চলে আসলাম। বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে তুমি? অনেকদিন পর বন্ধুদের সাথে একটু দেখা করতে গেছি, তাই আসতে একটু লেট হয়ে গেছে। যাও ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। রনি কোথায়? ও খাবে না? ও বলেছে তুমি আসলে একসাথে খাবে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রনিকে ডেকে নিয়ে আসো। বলে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে চলে গেলাম। তারপর তিনজনে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রনি তার রুমে চলে গেল। আমি রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। এখন ভাবছি কি করব। আমি কি তাদের ছেড়ে চলে যাব? আমি চলে গেলে রনির কি হবে? ওর তো এখনো পড়ালেখা শেষ হয় নাই। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়ল আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আচ্ছা মারিয়া, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর হঠাৎ এ কথা বললে কেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, যদি কোনো মেয়ে স্বামী রেখে অন্য লোকের সাথে পরকীয়া করে তখন সে মেয়েকে কি করা উচিত? আমার জানা মতে ওই মেয়েকে ছেড়ে দেওয়া উচিত। কারণ যে মেয়ে স্বামী রেখে অন্য ছেলের সাথে এসব করে তারা কখনো ভালো হতে পারে না। তাকে বাসা থেকে বের করে দেওয়া উচিত আর ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আর যদি মেয়েটা তার স্বামীর রক্তের কারোর সাথে করে তাহলে কি করা উচিত? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হঠাৎ তুমি এই ধরনের কথাগুলো বলছো কেন?
না, এমনিই বলেছি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তার চেহারার দিকে তাকালে বোঝা যায় তার মতো নিষ্পাপ কোনো মেয়ে হয় না। আর রনির কথা কি বলবো, নিজের আপন ভাই হয়ে ওর ভাবির সাথে এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারলো। আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। আজ 7 দিন পর অফিস থেকে বিকালে ছুটির পর আমি কোর্টে চলে গেলাম। তারপর ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় চলে আসলাম। ঠিকই ধরেছেন, আমি সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম মারিয়াকে আমি ডিভোর্স দিব। এই 7 দিনে আরো 2-3 বার এরকম দেখছি রনি মারিয়ার রুমে। তাদের কথা শুনে বুঝতে পারলাম তাদের মধ্যে কিছু একটা চলছে, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মধ্যরাতে যখন মারিয়া ঘুমে বিভোর হয়ে আছে, তখন আমি বিছানা থেকে উঠে কাগজ নিয়ে 2টা চিঠি লিখলাম, একটা মারিয়ার জন্য আর একটা রনির জন্য। তাহলে শুনুন। প্রিয় মারিয়া, তোমার মতো মেয়েকে প্রিয় বলা মানায় না, তারপরেও বললাম, কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছি। কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পারো নাই। শেষ পর্যন্ত কিনা তুমি আমার ছোট ভাইয়ের সাথে। ছি ছি ছি, আমার ভাবতেও অবাক লাগে তোমার মতো একটা খারাপ মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি রনির সাথে কি কি করেছো আমি জানি, তাই তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। আমি সই করে দিচ্ছি, তুমিও সইটা করে দিও আর রনিকে বিয়ে করে নিও। আমার মতো ওর সাথে প্রতারণা করো না। এখন তুমি ছাড়া ওর কেউ নেই। দোয়া করি তোমরা দুজনে সুখী থাকো। ইতি, তোমার হতভাগা স্বামী। এই ছিল মারিয়ার জন্য চিঠি, আর রনির জন্য একটা লিখেছি। তাহলে শুনুন। প্রিয় ছোট ভাই আমার, আমি ভাবতে পারি নাই তুই আমার সাথে এরকম করবি। তুই লাস্ট পর্যন্ত তোর ভাবির সাথে। ছি ছি ছি, তোকে আমি কখনো মা বাবার বুঝতে দেই নাই, আর সেই কিনা তুই। থাক, আর বললাম না। আমি তোর মারিয়াকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তুই ওকে বিয়ে করে সুখে থাকিস। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমাকে খুঁজেও লাভ হবে না, আমাকে খুঁজে পাবি না। আমার দোয়া সব সময় তোর জন্য থাকবে। ভালো থাকিস। ইতি, তোর হতভাগা ভাই। এই ছিল রনির চিঠি। চিঠি দুটো লিখতে কখন যে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। তারপর ব্যাগটা গুছিয়ে মারিয়ার বালিশের উপর চিঠি এবং ডিভোর্স পেপার রেখে মারিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে বেরিয়ে রনির রুমে আসলাম। রনির পড়ার টেবিলের উপর চিঠিটা রেখে রনির কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে বাস কাউন্টারে চলে আসলাম। আমার বাসা থেকে বাস কাউন্টার কাছে, আসতে 10 মিনিট লাগে। তারপর একটা টিকিট কেটে বাসে গিয়ে বসলাম। বাস ছাড়বে 5টা 30 মিনিটে। এবার আপনাদের বলি, আমি এখন যশোর যাব, কারণ আমি বসকে বলে তার যশোর যে কোম্পানি আছে সেখানে বদলি হয়েছি। আমি ঢাকা থাকলে তাদের কথা মনে পড়বে। মারিয়ার থেকে আমার ছোট ভাইটার কথা বেশি মনে পড়ছে। কি করব বলুন, আমি তাদের সুখের জন্য দূরে চলে যাচ্ছি। আমি চাই তারা আমাকে ছাড়া সুখী থাকুক। প্রায় 5 ঘন্টা পর যশোর এসে পৌঁছে গেলাম। অফিস থেকে বাস কাউন্টারে আমার জন্য গাড়ি পাঠিয়েছে। তারপর গাড়ি করে অফিস থেকে দেওয়া বাসায় পৌঁছে গেলাম। আজ 5 বছর পর এখন আমি অন্য একটা অফিসে কাজ করি। আগের অফিসে ব্যবসা খারাপ হওয়ার কারণে বস সবকিছু বিক্রি করে বাহিরে চলে যায়। এরপর আমি অন্য একটা অফিসে চাকরি করি। এই অফিসের বস ঢাকায় তার যে কোম্পানি আছে সেগুলো দেখাশোনা করে। আমি যশোরে তার এই অফিস দেখাশোনা করি, কারণ বস আমাকে আগে থেকে চিনে। ওনার সাথে ঢাকায় পরিচয়। এখানে বসের যে কাজ সেগুলো আমি করি। বলতে গেলে এই অফিসটা আমি চালাই। এখন আর মারিয়া এবং ছোট ভাই রনির কথা তেমন মনে পড়ে না, কারণ সারাদিন কাজে বিজি থাকি। শুধু রাতে ঘুমাতে গেলে একটু মনে পড়ে। গতকাল অফিসে একটা নতুন ম্যানেজার আসবে, কারণ আমার অফিসের ম্যানেজার 7 দিন আগে মারা যায়। গতকাল বস আমাকে ফোন দিয়ে বলল অফিসের জন্য নতুন ম্যানেজার আসবে। আমি যেন তার সব কাজ বুঝিয়ে দেই। এই নতুন ম্যানেজার নাকি বসের বন্ধু দিয়েছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে এসে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। আমার বাসায় একজন কাজের মেয়ে রাখছি, সে আমার সব কাজ করে দেয়। অফিসে আসার পর সবাই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। আমি সালাম নিয়ে তাদেরকে বসতে বললাম। নিজের কেবিনে এসে চেয়ারে বসে অফিসের কিছু ফাইল দেখতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, ভিতরে আসতে পারি? জি আসুন। মেয়েটা ভিতরে এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল,
আমি ঢাকা থেকে এসেছি। আমাকে রফিক স্যার পাঠিয়েছে। ঠিক আছে, বসুন। আর আপনার সার্টিফিকেটগুলো দেন। এই যে নিন। যেই না আমি মাথা উঁচু করে মেয়ের দিকে কাগজগুলো নিতে যাব, তখন মেয়েটাকে দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন মারিয়া, কিন্তু ও এখানে কিভাবে আসলো? তার মানে বস মারিয়াকে এই অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করতে পাঠিয়েছে। মারিয়া হয়তো বিশ্বাস করতে পারছে না আমি এই অফিসে কাজ করি। মারিয়া আমাকে দেখে বলল, রাসেল, তুমি এখানে? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। হ্যালো, এটা অফিস, আর আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? এখানে আমি আপনার বস, সো স্যার বলে ডাকবেন। মারিয়া হয়তো আমার কাছ থেকে এরকম কথা আশা করে নাই। মারিয়া মাথা নিচু করে কান্না করতে আসে। তোর মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। শুধু ছোট ভাইয়ের জন্য কিছু না বলে চলে এসেছি, তা না হলে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এই 5টা বছরে মারিয়ার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে। কেমন যেন চেহারাটা আগের থেকে খারাপ হয়ে গেছে, আগের থেকে শুকিয়ে গেছে। হয়তো রনিকে বিয়ে করে সুখে নেই, আর এত বছরে হয়তো ছেলে সন্তান হয়ে গেছে। আমার সাথে চলুন, আপনার কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। মারিয়া কোনো কথা না বলে আমার পিছনে আসতে লাগলো। আমি আগে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, তারপর মারিয়ার কেবিনে গিয়ে তাকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে আসলাম। নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আসো। স্যার, এই ফাইলটায় একটা সই লাগবে। ঠিক আছে, দাও। রিয়ার ফাইলটা সই করে দিলাম। রিয়া কেবিন থেকে চলে গেল। এখন আমি ভাবতে লাগলাম, রনি কোথায় আছে, কি করে? ওর চেহারা দেখি না। আজ 5 বছর হয়েছে। দুনিয়ায় আমি ছাড়া তার আপন কেউ নেই। মারিয়াকে কি জিজ্ঞেস করব? না না, ওকে বলা যাবে না। এত বছর যখন ভুলে থাকতে পারছি, এখনো পারবো। কি না করেছি তাদের জন্য, তার প্রতিদান এইভাবে দিল। রনির কথা মনে পড়তো না যদি মারিয়াকে না দেখতাম। হয়তো তারা এখন বিয়ে করে সুখে আছে। থাকুক তারা সুখে, আমি তো ডিভোর্স দিয়ে চলে এসেছি। এসব কথা ভাবতে ভাবতে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। কেবিন থেকে বেরিয়ে আসতেই মারিয়ার কেবিনের দিকে তাকালাম। দেখি মাথা নিচু করে বসে আছে, হয়তো কান্না করছে। কান্না করলে আমার কি, তারপরেও কেমন যেন খারাপ লাগছে তাকে দেখে। তাই দাঁড়িয়ে না থেকে তার কেবিনের দরজায় দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? আরে স্যার, আসুন। আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না। আমি ভিতরে ঢুকে দেখি মারিয়ার চোখ লাল হয়ে আছে, হয়তো অনেক কান্না করছে। আমি তার সামনে গিয়ে বললাম, আপনি খাবার খাবেন না? সবাই তো খাবার খেতে চলে গেছে। আমার খিদে নাই। আপনি তো খাবার না খেলে অসুস্থ হয়ে যাবেন। আমি জানি মারিয়া ঠিক টাইমে খাবার না খেলে অসুস্থ হয়ে যায়, তাই বললাম, আমার কিছুই হবে না, আপনি গিয়ে খেয়ে আসুন। আমি আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে এসে ক্যান্টিনে এসে খাবার খেয়ে মারিয়ার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়া মাথা নিচু করে বসে আছে। নিন, খাবারটা খেয়ে নিন। আর এটা অফিস, ঘুমানোর জায়গা না। আমি গেলাম, আমার হাতে কাজ আছে। আমি বলছি খাবো না, আপনি খাবার নিয়ে যান। খাবার খাবেন না ফেলে দিবেন সেটা আপনার ব্যাপার। আমি গেলাম বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে চলে আসলাম। চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি বস ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো রাসেল? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে যে কারণে ফোন দিয়েছি, মারিয়াকে এখন থেকে তোমার সাথে করে অফিসে নিয়ে যাবে এবং বাসায় নিয়ে আসবে। আর তুমি যে ফ্ল্যাটে থাকো তার পাশে যে ফ্ল্যাটটা খালি আছে সেখানে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে স্যার। শালা আর কাউকে পেলি না, যার জন্য 5 বছর দূরে চলে এসেছি, এখন তাকে সাথে করে অফিসে নিয়ে এবং বাসায় নিয়ে আসবো? ফোন কেটে কাজে মন দিলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আমি গাড়ি বের করে তার সামনে গেলাম। গাড়িতে উঠুন। হুম। মারিয়া গাড়ির পিছনে উঠতে গেলে আমি তাকে বলি, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? কেন স্যার? তাহলে তুমি, সরি, আপনি গাড়ির পিছনে বসতে গেলেন কেন? সামনে এসে বসুন। মারিয়া কোনো কথা না বলে সামনের সিটে এসে বসলো। আমি মনে মনে বলি, তোর মতো মেয়েকে উচিত শিক্ষা না দিলে ভালো হবি না। তারপর আমি গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। আমি গাড়িটা পার্কিং করে আসার পর তাকে বলি আমার সাথে আসার জন্য। মারিয়া আমার পিছনে পিছনে আসতে লাগলো। মারিয়া হয়তো ভাবছে লিফটে করে যাব, কিন্তু না, আমি তাকে হাঁটাতে হাঁটাতে আমার সাথে করে উপরে নিয়ে আসলাম।
তিনতলে আসার পর তার ফ্ল্যাটের চাবি ওর হাতে দিলাম। এটা আপনার রুম, আর পাশেরটা আমার। আর যদি কিছু লাগে আমাকে বলবেন। আর এই নিন আপনার অগ্রিম 1 মাসের বেতন। যা যা লাগবে কিনে নিবেন। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন, নাম্বার দিয়ে কি করবেন? না, যদি কিছু দরকার হয় তাহলে আপনাকে ফোন দিয়ে বলতাম। ঠিক আছে, নিন। তারপর নাম্বার দিয়ে আমি আমার রুমে ঢুকে গেলাম। তার রাতে খাবার খেতে যাওয়ার পর মারিয়ার কথা মনে পড়ল। ও হয়তো কিছু খায়নি, তাই কাজের মেয়ের হাতে ওর জন্য খাবার পাঠিয়ে দিলাম। কেন জানি মারিয়াকে দেখে অনেক মায়া লাগে। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কেন করেছিলে আমার সাথে এরকম? যদি এরকম না করতে তাহলে কত সুন্দর করে জীবনযাপন করতে। তোমার কোনো কিছুর কমতি রাখি নাই। তোমাকে ভালোবাসাটা আমার অপরাধ ছিল, তাহলে কেন করলে এমন? আমি তো কোনো দোষ করি নাই, তুমি জানো। এখনো রাতে শুতে গেলে তোমার কথা মনে পড়ে। ইচ্ছে করে তোমাকে গিয়ে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে এখনো ভালোবাসি মারিয়া। কিন্তু সেটা বলার অধিকার তুমি রাখো নাই। দেখতে দেখতে 1 মাস চলে গেল। মারিয়া আমার সাথে তেমন কথা বলে না, শুধু কাজ ছাড়া বাড়তি কথা বলে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আসার সময় মারিয়ার দরজায় টোকা দিয়ে আসলাম। মাঝে মাঝে মনে হয় আমি যেন কিছু একটা ভুল করছি, আমি কারোর সাথে অন্যায় করেছি। কেন আমার এমন কিছু মনে হয়? কিছুক্ষণ পর দেখি মারিয়া বাসা থেকে বেরিয়ে আসলো। মারিয়া এসে সামনের সিটে বসলো। আমি কেমন জানি মারিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমার কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মারিয়া আজকে শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরি, তার হাত ধরে গাড়ি চালাতে। তো যাই হোক, অফিস আসার পর মারিয়া গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম, নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে বলল, আসতে পারি স্যার? আসুন। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমি আপনার ছোট, আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। ঠিক আছে, তো কি চাই এখন? স্যার আমার একটা কাজের খুব দরকার। কিন্তু আমাদের অফিসে তো কোনো পদ খালি নেই। আমি একটা কথা বলে রাখি, আমি এখনো ছেলেটার দিকে তাকাইনি। আমি একটা ফাইলের কাজ করতে আসি। স্যার অনেক কষ্টে আছি, যদি চাকরিটা দিতেন অনেক উপকার হতো। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে, শুধু একটা হারামি বন্ধু ছিল, শালা 5 বছর আগে হারিয়ে গেছে। আপনার সে বন্ধুর নাম কি? কোথায় থাকে? কি করে? আমি এবার এক চোখ কানা করে তার চেহারা দেখছি। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এই শালা এখানে কিভাবে আসলো? ও আর কেউ নয়, আমার বন্ধু রাফি। ওর সাথে পরিচয় ঢাকায়। আমি আগে যে অফিসে চাকরি করতাম